হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বাংলার একজন নক্ষত্র কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক এবং এ নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই আমরা দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। তিনি এখন লাইফ সাপোর্টে আছে। আসলে প্রিয় মানুষ হারানোর ব্যথা কিংবা প্রিয় মানুষ অসুস্থ হওয়ার ব্যথা শুধুমাত্র তার আপনজনই জানে। আর তিনি যেহেতু এত বড় একজন প্লেয়ার বাংলাদেশে, তিনি আমাদের সবারই আপন। আমরা মনে মনে চাই, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন, আর তিনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুন, আবার মাঠে এসে প্রাণবন্ত খেলা উপহার দিই। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক যখন হয়ে যায় তখন কিন্তু তার দুইটা ফেট থাকে, পরিণত হয় দুইটা। একটা হচ্ছে যে সে সাময়িকভাবে মারা যেতে পারে, আর একটা হচ্ছে যে যদি বেঁচে থাকে তারা আলটিমেটলি কী হবে, হার্ট ফেলিওর হবে। হার্ট ফেলিওর হলে তার অনেকগুলাই কনসিকুয়েন্স থাকে, পরবর্তীতে আরও কিছু সমস্যা তার হবে। তো তিনি এত বড় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পরে যদিও আমাদের মাঝখানে ফিরে আসে, তারপরে এত সুন্দর খেলা আর উপহার দিতে পারবেন কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার। আমরা চাই আল্লাহ তাকে সুস্থতা দান করুন, ঠিক আছে। তিনি আমাদের মাঝে আবার ফিরে আসুন, তারা পরিবারের মাঝে ফিরে আসুন, ফিরে এসে সে একটা সুন্দর জীবনযাপন আবার নতুন করে করুক। তো এটা নিয়েই কথা হচ্ছিল একদিন আমার বইয়ের সাথে। সেটা হচ্ছে যে একটা রুগীর হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে, কিংবা একটা রুগীর স্ট্রোক হবে, সে কি মাঝে প্রথমে ছোটো অ্যাটাক হোক তারপর বড় অ্যাটাক হোক, আসলে জিনিসটা সেভাবে হয় না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে স্টেবল অ্যাঞ্জিনা থাকে, দীর্ঘদিন যাবৎ তার ছোটো একটা অ্যাঞ্জিনা হচ্ছে, তারপরে ব্যথা হচ্ছে, তারপরে বড় অ্যাটাক হলো। কিন্তু অনেক সময় কী হয়, ফার্স্ট অ্যাটাকটাই আপনার ম্যাসিভ অ্যাটাক হবে। আসলে এটা দুর্ভাগ্য, ঠিক আছে। যদি আপনার প্রথমে অ্যাঞ্জিনা থাকে তারপরে যদি আপনার ম্যাসিভ অ্যাটাক হয় তাহলে বোঝা যায় সেক্ষেত্রে সে একটা প্রিপারেশন নিতে পারতো। তো ফার্স্ট অ্যাটাকে যদি আপনার ম্যাসিভ অ্যাটাক হয়, প্রথম স্ট্রোক, ঠিক আছে, প্রথম স্ট্রোকে যদি আপনার বড় একটা স্ট্রোক করে, বেন স্ট্রোক, ঠিক আছে, তাহলে কিন্তু কিছু করা থাকে না। সেক্ষেত্রে আজীবন সে রুগীকে এবং তার ফ্যামিলিকেই তার বোঝা বহন করতে হয়। তো এখন আসি যে আসলে এই যে আমরা যে হার্ট অ্যাটাক বলি, ঠিক আছে, হার্ট অ্যাটাক মানে কি, যে হৃৎপিণ্ডের যে ধমনীগুলো আছে সেগুলো যে কোনো একটা ধমনী, ঠিক আছে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে, যে ব্রেনের যে রক্তনালী আছে সেটা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে ব্রেনের মধ্যে রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হতে পারে। তো রক্তনালী যে বন্ধ হয়ে যায় সেটা ব্রেনের ক্ষেত্রেও যা, আমরা হার্টের ক্ষেত্রে একই জিনিস। হার্টের ক্ষেত্রে হলে আমরা বলবো হার্ট অ্যাটাক বা আমরা এমআই বলি, আর ব্রেনের ক্ষেত্রে বললে আমরা কি বলি, ব্রেন স্ট্রোক করছে। আলটিমেটলি ঘটনা কিন্তু দুটাই এক, যেটা কি সমস্যা, যে রক্তনালীগুলা আপনার কী হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো রক্তনালীগুলো বন্ধ হওয়ার আগে কী হয়, রক্তনালীগুলো চিকন হয়, ঠিক আছে। যে একটা রক্তনালী থাকে, একটা পাইপের মতো থাকে। তো সেখানে কি হয়, প্লেক নামে একটা কথা আছে, যে একটা প্লাগ থাকে, প্লাগটা বিল্ড আপ হয়। তো এই প্লাগ বিল্ড আপের আগে কিছু ঘটনা থাকে, যেটা আমাদেরকে আমরা বলি কি অ্যাথেরোস্ক্লেরোসিস। কি বলি, অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার কিছুই না, এটা হচ্ছে যে একটা প্লাগ যে বিল্ড আপ হবে এটার যেটা প্রসেস। তো এই অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু সব মানুষেরই জন্মের পর থেকেই শুরু হয়। যেটা বাচ্চা যদি যখন জন্মায়, মায়ের পেটে যখন আসতে বলা হয় যে মায়ের পেটে থাকা অবস্থায় এই অ্যাথেরোস্ক্লেরোসিসের বীজ বপন হয়, তারপরে এটা ক্রমান্বয়ভাবে এটা চলতে থাকে। তো অন্যান্য কিছু প্রসেস থাকে যেগুলো আপনার এই কী হয়, এই অ্যাথেরোস্ক্লেরোসিসের বিল্ড আপটাকে মাঝে ত্বরান্বিত করে, ঠিক আছে। তো আজকে আমরা যে কীভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য প্রথমে আমরা যেটা আসি, যে আমাদের যে রক্তনালীর আসলে তিনটা লেয়ার থাকে। তো একদম ভিতরের যে লেয়ার, ঠিক আছে, সেই ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তো এই এন্ডোথেলিয়ামটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। যে আপনি যে রক্তনালীর এন্ডোথেলিয়াম ঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে আপনিও সুস্থ থাকবেন, ঠিক আছে। সেক্ষেত্রে হার্ট অ্যাটাক এবং কি স্ট্রোকের রিস্ক অনেক বেশি কমে যায়। তো এন্ডোথেলিয়ামের ইনজুরির জন্য কিছু সরাসরি ডাইরেক্ট ফ্যাক্টর আছে, যেমন আপনি ধূমপান করলেন, মদ্যপান করলেন, এগুলো ডাইরেক্ট একদম এন্ডোথেলিয়াম ইনজুরি করে। তার চেয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, যেমন যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কী হবে, এই এন্ডোথেলিয়াম ইনজুরি হবে। আর হচ্ছে আপনার হলে ডায়াবেটিস, আপনার যদি সুগার থাকে, সুগার থাকলে কী হবে, আপনার এই এন্ডোথেলিয়াম ইনজুরি হবে। আর একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে ইনফ্লামেশন। যদি কোনো কারণে আপনার বডিতে ইনফ্লামেশন বেড়ে যায়, প্রদাহ বেড়ে যায়, ঠিক আছে। তো প্রদাহ বাড়ার জন্য যে প্রদাহ যে করে সে সমস্ত খাবার যদি আমরা বেশি খাই,
ঠিক আছে। তার মধ্যে কি আছে, গরুর মাংস আছে, ট্রান্স ফ্যাট আছে, ঠিক আছে। তো এই সমস্ত খাবার খেলে কী হবে, আপনার বডিতে প্রদাহ বেড়ে যাবে, ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট যদি খান। তো স্যাচুরেটেড ফ্যাট যদি আপনি বেশি করে গ্রহণ করেন, ঠিক আছে, তাহলে আপনার বডিতে কী হবে, প্রদাহ বেড়ে যাবে। তো তাহলে আমাদের কী হলো, যে আমাদের যদি কোনো কারণে এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, ইনজুরির জন্য মেন ফ্যাক্টর হচ্ছে আপনার হলে প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং, অ্যালকোহল, আর হলে প্রদাহ। তো এগুলো কী করে, আমাদের এন্ডোথেলিয়াম ইনজুরি করে। তো যখনই আপনার এই রক্তনালীর ভিতরের লেয়ার এন্ডোথেলিয়াম ইনজুরি হবে, তখন কী হবে, তখন সেখানে আমাদের এলডিএল কোলেস্টেরল নামক একটা জিনিস আছে, সেটা তখন সেখানে আসে। তো এলডিএল কোলেস্টেরল সেখানে আসলে কী হয়, এলডিএলটা অক্সিডাইজ হয়, অক্সিডেশন হয়। অক্সিডেশন হওয়ার পরে সেটা কী করে, প্লেক, এই প্লাগটাকে কী করে, বিল্ড আপ করে। এই প্লাগ যখন বিল্ড আপ হবে, প্লাগ বিল্ড আপ হলে আগে যে লুমেনের যে ইটা ছিল, মনে করেন লুমেনের যে অরিফিসটা ছিল, সেটা তখন ন্যারোইং হয়ে যায়, ঠিক আছে। লুমেনটা মনে করেন আগে বেশি বড় ছিল, এখন লুমেনটা এই রক্তনালীর যে ছিদ্র সেটা চিকন হয়ে যায়। তো চিকন হলে আপনার তখন কী হবে, এই রক্তনালীটা আগে যে সমস্ত জায়গায় রক্ত সরবরাহ করতো, সেই সরবরাহটা তখন হ্যাম্পার হবে, করতে পারবে না। যখন এই প্লেগটা আপনার রক্তনালীকে পুরাটাই অফলোড করে দিবে, তখন সেটাকে আমরা বলবো কি, এমআই বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে, যে টোটালি রক্তনালী বন্ধ হয়ে গেছে। তো প্রথম পর্যায়ে যখন থাকে, তখন আপনার ওই যে অ্যাঞ্জিনা শুরু হয়, মানে বুকে অল্প অল্প ব্যথা হয়। যখন সে কাজ করতে যায়, তখন কিন্তু তার বুকে ব্যথা শুরু হয়। যখন সম্পূর্ণটাই বন্ধ হয়ে যায়, তখন আর আপনার ওই যে হৃৎপিণ্ডের অন্যান্য কোষগুলো আছে, সেগুলো আর সাপ্লাই পাবে না, সেটাকে আমরা কী বলবো, হার্ট অ্যাটাক বলবো। তাহলে মেন জিনিস কী হচ্ছে, মেন জিনিস হচ্ছে এই অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রথমে প্লাগ বিল্ড আপ হয়, প্লাগ বিল্ড আপ হওয়ার পরে এই রক্তনালীকে হলো যে ছিদ্রটা থাকে, সেটাকে একদম ন্যারো করে দেয়, চিকন করে দেয়। চিকন করতে করতে একসময় এটা সম্পূর্ণই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আর তখন রক্ত সঞ্চালন সরবরাহ করতে পারে না, রোগী আমাদের কাছে কি নিয়ে আসে, তখন এটা যদি হার্টের ক্ষেত্রে হয়, তাহলে আমাদের কি হার্ট অ্যাটাক নিয়ে আসবে। আর যদি ব্রেনের ক্ষেত্রে হয়, তাহলে আমরা কী বলবো, ব্রেন স্ট্রোক। কিন্তু দুটার কিন্তু মেকানিজম একই, ঠিক আছে। দুটার যে প্রসেস, ফরমেশনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু একই। তাহলে আরও কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে। যেমন একটা হচ্ছে আপনার হলে এটা বয়স বাড়ার সাথে সাথে আপনার হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার যেগুলো কিছু আপনার পরিবর্তন করতে পারবে, যেমন ডায়েট। আমরা বলি আমরা আবার এই ডায়েটের মধ্যে চলে আসতেছি। ডায়েটের মধ্যে আমাদের মেন জিনিস দুইটা এখানে। একটা হচ্ছে ফ্যাট বলতে আমরা দুই ধরনের ফ্যাটকে সাধারণত বলি, সহজ করে বোঝানোর জন্য। একটা হচ্ছে কোলেস্টেরল জাতীয় ফ্যাট, আর হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড বা টিজি, ঠিক আছে। তো যখনই আপনি কোনো অ্যানিম্যাল কোনো প্রোডাক্ট খাবেন, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমাদের টিজি থাকে, ঠিক আছে, টাইয়াসেল গ্লিসারল, ঠিক আছে। তাহলে এটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড, তাই না। তো টাইয়াসেল গ্লিসারল আমাদের নাড়িতে ভেঙে তারপর রক্তের মধ্যে যায়, তারপরে ফ্যাটি অ্যাসিড হয়। এই ফ্যাটি অ্যাসিডকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করি, ঠিক আছে। তার মধ্যে দুইটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর হচ্ছে ট্রান্স ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট কীভাবে বুঝবেন, যেগুলো আপনার নর্মাল যে রুম টেম্পারেচার থাকবে, সেগুলো জমে যায়। আপনি দেখবেন যে খাসির মাংস কিংবা গরুর মাংস যখন রান্না করবেন, তখন কিন্তু জমে যায়। তাহলে যে সমস্ত তেল আপনার জমে যাবে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট। আরেকটা হচ্ছে ট্রান্স ফ্যাট, যেটা আমাদের ওই যে এখন যে মেয়োনিজ, ঠিক আছে, ফাস্টফুড জাতীয় খাবার, সেখানে ইউজ করা হয়। ট্রান্স ফ্যাট জিনিসটা কি, ট্রান্স ফ্যাট জিনিসটা হচ্ছে এক ধরনের স্যাচুরেটেড ফ্যাট, যেটা ভেজিটেবল অয়েল থেকে আসে। তো ভেজিটেবল অয়েলটাকে ওরা কী করে, কারখানায় আবার এক্সট্রা হাইড্রোজেন বন্ড যোগ করে। তো এক্সট্রা হাইড্রোজেন বন্ড যোগ করার জন্য সেটা কী হয়ে যায়, তখন ট্রান্স ফ্যাট হয়ে যায়। আমরা যদি কেকের মধ্যে কেক ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বেকারি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, কেকের মধ্যে ইউজ করা হয়, বেকারি ফুডের মধ্যে ইউজ করা হয় এই ট্রান্স ফ্যাট। আর একটা হচ্ছে ফাস্ট ফুডে পাবেন। তো ট্রান্স ফ্যাট কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট খারাপ, আর হচ্ছে ট্রান্স ফ্যাট খুবই খারাপ, ঠিক আছে। দুইটা ফ্যাট খারাপ। আর হচ্ছে আমাদের এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো নর্মালি রুম টেম্পারেচারে কী থাকে, সেগুলো তেল হিসেবে থাকে, ঠিক আছে। তো এই এর মধ্যে আবার একটু ভাগ আছে, সেটা হচ্ছে যে আমরা বলবো যে ওমেগা 3, যেমন বিশেষ করে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের আমরা কী বলবো, একটা ওমেগা 3 আর ওমেগা 6, ঠিক আছে। আর মনো আনস্যাচুরেটেডের মধ্যে আমাদের যেটা পাই, অলিভ অয়েলে পাওয়া যায়, জলপাই তেলে পাওয়া যায়, নাটসে কিছু পাওয়া যায়, বাদাম জাতীয় খাবারে কিছু পাওয়া যায়। তাহলে এই পলি আনস্যাচুরেটেডের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, এটা ওমেগা 3 আর ওমেগা 6। তো ওমেগা 6টা হচ্ছে খারাপ, এটা পাঙ্গাস মাছে পাওয়া যায়, ঠিক আছে। আর অন্যান্য কিছু খাবারে ওই সয়াবিন তেলে পাওয়া যায়। তাহলে ওমেগা 6 কিন্তু কম্পারেটিভলি খারাপ। আর ওমেগা 3 এবং ওমেগা 6-এর মধ্যে একটা রেশিও মেনটেন করতে হয়, অনুপাত মেনটেন করতে হয়। এই জন্য যেগুলো ওমেগা 3 আমরা আগেই বলছি, তিসি, কুমড়ার বিচি, তারপরে তিল, ঠিক আছে, সামুদ্রিক মাছ, এমনি ছোটো মাছ, এগুলো আপনি কী পাবেন, ওমেগা 3 পাবেন।
যেটা আপনার জন্য বেস্ট ভালো। আর ওমেগা 6 সয়াবিন তেলে পাওয়া যায়, আর হচ্ছে পাঙ্গাস জাতীয় মাছে পাওয়া যায়। তো এগুলো কিন্তু অতটা ভালো না, দুটোর মধ্যে একটা অনুপাত মেনটেন করতে হবে। তাহলে যদি কেউ যদি স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার বেশি খায়, আর একটা হচ্ছে ট্রান্স ফ্যাট বেশি খায়, যেটা আমাদের এখন ট্রান্স ফ্যাট ছাড়া কিন্তু চলবে না। ঠিক আছে, আপনি একটা জন্মদিন করবেন, সেখানে কি কিনবেন, বেকারি যে বিস্কিট কিনবেন, বেকারি জাতীয় খাবার কিনবেন, সেখানে আপনার এই ট্রান্স ফ্যাট কিন্তু আছে। আর ওটা ফাস্টফুডে মেয়োনেজ জাতীয় যে খাবার, সেখানে তো আছে। তাহলে এই যে আমরা যা খাচ্ছি, ঠিক আছে, বিশেষ করে আমাদের স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট, সেটা খুবই খারাপ। তাহলে আপনাকে কী করতে হবে, যেগুলো পলিআনস্যাচুরেটেড ফ্যাট সেগুলোকে নিতে হবে। এই জন্য আমরা বলি কি, বাদাম জাতীয় খাবার আপনি নেবেন, তিসি নেবেন, তিল নেবেন। ঠিক আছে, এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে পলিআনস্যাচুরেটেড আছে, যেটা ওমেগা 3 বেশি, সেইগুলো ধরনের ফ্যাট আপনার নিতে হবে। তাহলে এটা গেল খাবারের ব্যাপার। আর এটা হচ্ছে যে এই স্ট্রেস, তামিম ইকবালের ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা কিন্তু তার যে সে নিয়মিত ক্রিকেট খেলে, এটা ম্যাচে কী থাকবে, হার থাকবে, জিত থাকবে। ঠিক আছে, আর অন্যান্য পারিপার্শ্বিক যে পরিবেশ, সেগুলোকে মেনটেন করতে হয়। সবই কী করে, স্ট্রেস বাড়ায়। এই স্ট্রেস কিন্তু খুবই ডেঞ্জারাস। পুরুষ মানুষের যদি স্ট্রেস থাকে, আপনার জীবনটাকে হেল্প করে দেবে। ঠিক আছে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে আপনাকে ইরেকটাইল ডিসফাংশন সবই হবে। তাহলে এই স্ট্রেস কিন্তু এই হার্ট অ্যাটাকের জন্য, এই রক্তনালীর মধ্যে প্লেক বিল্ডআপের জন্য খুবই মেজর একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। ঠিক আছে, সেডেন্টারি লাইফস্টাইল যদি করেন, আপনার কী হবে, আপনার মেটাবলিক সিন্ড্রোম হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, আলটিমেটলি কী হবে, আপনার প্লাক বিল্ডআপটা বেশি হবে। তো আরেকটা হচ্ছে স্লিপ কোয়ালিটি কিন্তু আপনার খুব ভালো হতে হবে। ঠিক আছে, স্লিপ কোয়ালিটিটা সাউন্ড স্লিপ হতে হবে এবং ডিপ স্লিপ হতে হবে, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে। আর একটা হচ্ছে ওবিসিটি। যদি আপনার ফ্যাট বেশি থাকে, তার কিন্তু এই প্লাক বিল্ডআপের সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখেন, আমরা একটা প্লাক বিল্ডআপের জন্য আমরা কি বললাম, যে একটা হচ্ছে খাবার। ঠিক আছে, খাবারের মধ্যে আপনার স্যাচুরেটেড ফ্যাট, আর হচ্ছে আপনার হলে ট্রান্স ফ্যাট, এটা খুব খারাপ। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে ওমেগা 3 বেশি থাকে, সেগুলো খাবেন, সেগুলো খুব ভালো। আর ওটা হচ্ছে আপনার ওবিসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এটা খুব খারাপ। স্ট্রেস খারাপ। ঠিক আছে, ওদিকে স্লিপ কোয়ালিটিটা করতে হবে। যে সমস্ত খাবার আপনার বডিতে প্রদাহ বাড়িয়ে দেয়, সে সমস্ত খাবার খাওয়া যাবে না। আর একটা হচ্ছে যে আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, তো দেখেন, আপনি এক্সারসাইজ করলে কী হবে, আপনার একটা হচ্ছে এই প্লাক ফর্মেশন কমে যাবে, যেগুলো কমছে সেগুলো কিছুটা রিভার্স করবে। এখন বলা হচ্ছে যে এই প্লাকটা কিন্তু রিভার্সিবল। আগে বলা হয়তো যে না, প্লাকটা একবার ফর্মেশন হলে সেটা আর রিভার্স করে না, কিন্তু এখন বিজ্ঞানীরা প্রমাণ করছে কি, এই প্লাকটা কিন্তু রিভার্সিবল। আপনি যদি ডায়েট ঠিক করতে পারেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করতে পারেন, স্ট্রেস কমাইতে পারেন, ঘুম ঠিক করতে পারেন, তাহলে কী হবে, আপনার অলরেডি যে সমস্ত প্লাকগুলো বিল্ড আপ হয়েছে, ঠিক আছে, রক্তনালী যেগুলো ব্লক হয়ে গেছে, সেগুলো কিন্তু এটা কিন্তু রিভার্স করবে। ঠিক আছে, তাহলে আপনি এগুলো চেঞ্জ করার মাধ্যমে কিন্তু রক্তনালীটাকে আবার ইয়াং রক্তনালী করতে পারবেন। ঠিক আছে, এখন তাহলে রক্তনালীটাকে আপনি কী করতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। ঠিক আছে, এই প্লাগ মুক্ত রক্তনালী আপনি পাইতে পারেন। তো তাহলে আমাদের কী করতে হবে, একটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে হবে, খাবারটাকে কন্ট্রোল করতে হবে, ঘুম ঠিক করতে হবে, স্ট্রেস কমাইতে হবে। ঠিক আছে, স্মোকিং অ্যালকোহল থাকলে আপনি মডারেশন করবেন কিংবা বন্ধ করবেন। বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু এটা তো চাইলেই আর বন্ধ করতে পারবেন না। তো এগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করতে পারলেই কী হবে, আপনার একটা সুস্থ জীবনযাপন আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারবেন। এই যে তামিম ইকবাল গেল, সে কিন্তু দেশের একটা বিশাল সম্পদ। ঠিক আছে, সে একজন কিংবদন্তি প্লেয়ার। ঠিক আছে, আমি আপনি এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করবো, কিন্তু তামিম ইকবাল, সাকিব আল হাসান, এরা কিন্তু বারবার জন্মগ্রহণ করবে না। ঠিক আছে, এরা দেশের সম্পদ। ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা অসুখের জন্য, ঠিক আছে, এটা আপনি যদি লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, আপনি যদি ঠিকমতো নিয়ম মানতে পারেন, তাহলে কিন্তু এই হার্ট অ্যাটাক আগে থেকেই প্রতিরোধ করা যায়। ঠিক আছে, হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়, কিন্তু আর যদি না করতে পারেন, তাহলে এইটাই আপনার জীবনের একটা মরণ কামড়, তাই না? তার জীবন, একজন মানুষের জীবন থেকে সে হারিয়ে যাচ্ছে। তো আমাদের এই হার্ট অ্যাটাক নিয়ে আরও অনেক কথা ছিল, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখানে আমরা বড় করবো না। তো তাহলে আমাদের এই নিয়মগুলো মানতে হবে। আপনার জীবন থেকে স্ট্রেস কমাইতে হবে, পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, এটা এক্সারসাইজের নিয়মটা আমরা বলি কি, যে সপ্তাহে 150 মিনিট। ঠিক আছে, আপনি যদি হাঁটেন কিংবা জোরে হাঁটেন, তাহলে 150 মিনিট। আর যদি আপনি হাই স্পিডে দৌড়াতে পারেন, 10 মিনিট কিনা যদি দৌড়াতে পারেন, তাহলে 75 মিনিটই যথেষ্ট। তাহলে আপনি যদি বাসায় 10 মিনিট কিনতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন 10 মিনিট করে করলে আপনি 7 দিনে ওনার 70 মিনিট হয়ে যাচ্ছে, 770, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি আপনি মাঠে হাঁটেন,
তাহলে প্রতিদিন যদি আধা ঘন্টা করে হাঁটেন, আধা ঘন্টা না হাঁটতে পারলেও সপ্তাহে যদি আপনি 3 দিন হাঁটতে পারেন, ঠিক আছে, 3 দিনে আপনি 1.5 ঘন্টা করে মোটামুটি হাঁটলেন, তাও কিন্তু আপনার 180 মিনিটের মতো হয়ে যায়। ঠিক আছে, মিনিমাম আপনি 150 মিনিট হাঁটেন। তাহলে একটা হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারসাইজ করেন, খাবারটাকে কন্ট্রোল করেন, ঠিক আছে, খাবারটা খুবই ভাইটাল, ঠিক আছে, কী খাচ্ছেন হিসাব করে খান, জেনে খান, বুঝে খান, তাহলে কিন্তু আপনি এই অল্প বয়সে কিংবা যে কোনো বয়সে আপনার হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন। আমরা কিন্তু একটা অসুখ হওয়ার পরে আমরা অনেক ওষুধ খাই, কিন্তু আগে থেকে আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি না, কিন্তু প্রতিরোধটাই বেস্ট। ঠিক আছে, অসুখ হওয়ার পরে আসলে এই সমস্ত ওষুধের যে খুব ভালো একটা চিকিৎসা আছে, ঠিক আছে, তা কিন্তু নাই। আপনি হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, একবার হয়ে গেলে অনেক সুন্দর চিকিৎসা যে পাবেন তা না, আর যে ক্ষতি হয়ে গেছে সেটা কিন্তু হয়েই গেছে। এই জন্য আগে থেকে প্রতিরোধ করেন। প্রতিরোধ করার জন্য আপনার খাবারটাকে ঠিক করেন, জীবনযাত্রা প্রণালী ঠিক করেন, রেগুলার এক্সারসাইজ করেন, ঘুম ঠিক করেন, স্ট্রেস কমান, ঠিক আছে, সেডেন্টারি লাইফস্টাইল কমান, আর যদি এক্সট্রা ওজন থাকে শরীরের ওজন কমান, তাহলেই আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।